তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়। তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা? গড ড্যাড, আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা করো। কিছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গডস সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এইভাবে জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র উইম্যান। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগটাগ নেই, সবটাই দিনের আলোয় মতন পরিষ্কার। প্রকাশ্য ডাইন ইন টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম। সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরের দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর ওপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইনি। তুই আমার এই একটা ইচ্ছা পূরণ করতে পারবি না? ইচ্ছারও একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির বসে থাকতে পারলে না। হুট করে উঠে গেল লিভিং রুমের সোফার নরম গদিতে। একটি তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথার মোড়ানো তিউস্য প্রায় এক অস্বস্তিত্ব। মমের মতন নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া খেলা করে। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসল। আলতোভাবে দুহাতে দুটো আঙুল নগণ্য শিশুটির দুই কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় কিছুটি শুনতে না পায় সে। জননী জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে মা নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদআঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধ্যাবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টিতে চেয়ে আছে বিছানার ঠিক পাশেই লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে চেয়ে আছে সে। চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগের স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট ছোট হাত পা নড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার। টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধ খোলা, ত্বকের বর্ণতা লালচে, যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা দুহাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটিসুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রে জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুকসুপু। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষায় প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। দুহাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসলো ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করলো, এই জান,
আমার ইজান সোনা, আম্মুর লক্ষ্মীর ছেলেটা। উম্মুম। ইরাম হঠাৎ করেই নিজের জায়গায় জমে গেল। গঙ্গানির শব্দ ভেসে আসছে কেবিনের ভেতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গঙ্গানির শব্দটা এবার তীব্রতর হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ অশ্লীল ধরনের মেয়েলি গলার চিৎকার। হাসপাতালের কেবিনের ভেতর প্রথমতই নিজেকে নিজের বিশ্বাস হলো না। ইরামের দুপুরেই ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে, বেবি আসতে প্লিজ, নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়, সত্যি এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে। কিন্তু ঠিক কেবিনের ভিতর থেকে নয়। শব্দের উৎসতা কান পেতে খেয়াল করতে ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভেতর এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখে ধীর পায়ে এগিয়ে গেল ইরাম। সাবধানী ভঙ্গিতে কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গঙ্গানির শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামলো ইরাম। ঠাস করে দরজা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা, কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটুও অবাক হবেন না ইরাম। বুকে তার নিজের বাচ্চা, তার এক মুহূর্ত দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভেতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই কিছু নজরে এলো না ইরামের। চোখ পিট পিট করে ভালো মতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতন বারান্দার দেওয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটি একটি পা তুলে রাখার সামনে দারোয়ান পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তার এক অপরের শরীরকে। নার্সের পোশাকের নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবে পুরুষটির পরনের সাদা শার্টের বোতাম খোলা, বুক বেয়ে ঘামের ফোঁটা গড়াচ্ছে। মেয়েটির ঘাড়ে মুখ গোজা, উভয়ে শিরশির করে কেঁপে উঠছে নিজেদের অভিসারের গভীরন্তে। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতন। তার বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নবজননী সেই শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার পানে, যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অবধি কীভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শুকুনে দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্যর অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তার দানার মতন। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ, চোখ জোড়া কালোই, তবে তাতে জলজল করছে এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়েই নার্সের শরীরে আরও গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে কেঁপে উঠল অরণ্যর পিঠ খামছে ধরল। ইয়েস বেবি, মার্ক মি, হাহা। অরণ্য ঠোঁটে তির্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট জোড়া দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহুদিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়েনার মতন। আর দেখতে পারল না ইরাম। তড়িঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভেতরে চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে সে পুনরায় বেসিনেতে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রবটের মতন। ঠিক কতটা সময় একইভাবে পার হলো ঠাওর
করতে পারল না সে। মাথার ভেতর দপদপ করছে, তার ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স। পরিষ্কার পরিপাটি ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমায় মতন থমকালো। পরক্ষণে অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকিরি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি। বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরেই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনও লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখল নিজের স্বামীকে। লোকটাকে এখনও তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার, একটি সুগঠিত পেটানোর শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতোমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরো ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামির মিশেল চুলের রং। ইরাম চেয়ে দেখল এই সৌন্দর্যে তার বিতৃষ্ণার ঢেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি দকর্য। এরকম সুদর্শন আরও একটি মানুষকে চেনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে সে একগাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতের কোলে তুলে ফেলল অরণ্য। যত্নের বালাই নেই হাতের তালুর ওপর। শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত, রুক্ষ, অচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্যবোধ করল না। ছোট হাত পা ছুঁয়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন এক কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের ওপর হাতটির বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরিব্বাস ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং। তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যর হাত থেকে ইজানকে ছিনিয়ে নিজের বুকে চেপে ধরল। খেকিয়ে উঠল, খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তের জমে গেল। মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পরে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণাই নেই আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল, তার ইরাম তো আগে এমন ছিল না। দুহাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও সিলসিল প্রোডাক্ট তো আমারও। আমি শুয়ে না দিলে কে দেবে শুনি? কেউ না। আমি বাদে কেউ না। শুনেছেন আপনি? এত তেজে কিসের? এবার অরণ্যর গলা শক্ত হয়ে এলো। লম্বা 2 পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেলল ইরাম। তবু একটা ট্রু শব্দ করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখল, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে।
অরণ্য ব্রুকুসকে গম্ভীর কণ্ঠে শুধালো। একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবেই না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হট। যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো বুঝেছিস। তোকে একটু বেশি ভালোবাসি বউ বলে সেটার এভাবে সুযোগ নিবি তুই? বারবার ইরাম, আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরে দু হাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ সে রইল। পর মুহূর্তে আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাও হানি? তোকে 3 কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও ঢিলে হয়ে গেছে নাকি? ডাক্তারদের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুইয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরই সে ঘুরে দাঁড়ালো। অরণ্য তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবেলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকুন উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে দুহাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ও কাম অন ডার্লিং, তুমি ওটা এখনও মনে ধরে বসে আছো? ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি। তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছো? ওই তালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয় বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলেছে, আজ আমার ইদ্যৎ শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবেই। প্রথমবারের মতো সংখ্যা দেখা গেল অরণ্যর মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে, তারপর খানিকটা গম্ভীর গলায় জিষণ্ণ অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রুজি করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের ওপর থেকে একদম স্থিরভাবে অরণ্যর হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরও একবার অরণ্যর মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। ধীর গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, সেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে, সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন হয়েছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের ওপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া হয়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম দুর্বিষহভাবে না নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের ওপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা অসম্বল করেই সে ওঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তার ছিল কম সহ্য করতে হয় ইরামকে, তবুও তার সব কিছু সয়ে যাওয়ার একটা মাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাউনিতেই ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। ইরাম একটা কাজে সন্ধান শুরু করে, মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। এক মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালানের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলায় ক্ষয় হয়েছে। লাভের লাভটা কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার ওপর। একজন উচ্চপদস্থ
ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্মও, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরামকে সপ্তাহে 1 রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে। সঙ্গ দিতে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইরাম কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের ওপর। 3য় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে, কারণ হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে চাওয়া ভয়াল লড়াই, অরণ্যর পক্ষ থেকে তার জন্য শাস্তির স্বরূপ ছিল, যেন অরণ্য অত পেতে অপেক্ষায় আছে কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি, নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে। ইজানের ওপর না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের ওপর একটা আশা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতন নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন 2 20 টাকার নোট। সেদিনের মতন অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি, যে মায়ের নিজের সন্তানের মুখে 1 ফোঁটা ওষুধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা। বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থলী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতন জায়গা, সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর, তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেওয়ালের বোর্ডে লেখা মুন্সিবাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মামার ওপর খাগড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে দেখে সূর্যের আড়াল করে নিল। মুখের উপর হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে থেকে ছটফট করেছিল ইরাম। এক নজর আশেপাশে তাকালো, বহুদিন বাদে সেই তল্লাতে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন পরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, সেগুলোই আম ধরবে স্পষ্ট চোখে গুড়িয়ে। একবার পিছনের দিকেও তাকালো ইরাম। 2টো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তায় ওপাশে আরও একটি দোতলা বাড়ি, ঠিক মুন্সিবাড়ি বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। দবদবে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা, মূলত ফটকাটাও সোনালি রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে মার্বেল পাথরের দেওয়ালে খচিত গোটা গোটা অক্ষর। ডাক্তার সামিয়া মুন্সিয়ে কে এম আহমদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম 1 হাত লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না, তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি, তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মরা সোফার গদিতে বসে আছে 1 বছর 4 বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ডোলাটি শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী, হাতে ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোট খাটো
একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল। বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ জোড়ায় ভীষণ অন্তঃসন্তোষ দেখল, যা পর মুহূর্তে উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট সারপ্রাইজ। আসুন বসুন। রোহান, সরো, তোমার পপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসলো। লাগেজটা এক পাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোর আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতর চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইরজানকে সাবধানের সোফায় একপাশে শুয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে, আর ইহান কলেজে, ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা, সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো। তবে মুখে বললেও মিথিলার চেহারায় বিষ তৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটুও। ঠিক এই সংস্কারটাই করছিল সে। নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরেই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না, অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসাবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে গা দিলেও প্রতিবাদ করল না সে। বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দরতম খাইয়ে দিল, যারা মায়ের কাছে খেতে একদমই চায় না। তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করলো না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে? এখন ভাইয়ের অন্ন ধ্বংস করা ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় ডাকলো, আপু কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দেই আপনাকে? আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা আপু, দ্য হেল ইউ আর ড্রয়িং ইন মাই হাউস। ইরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখন পুরুষালী তেজি কণ্ঠটি ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে গাট্টা গোট্টা এক পুরুষ, এখনো যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আসিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে বিফ কেস, ব্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন না আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফ কেসটা ফ্লোরের ওপরেই রেখে দিল, অতঃপর নিজের গলায় বাঁধা টাই ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখলো। বলো, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছো তোমার মসজিদ বরাবর। বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার।
কিন্তু তুমি মহিয়সী নারী কিনা, এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ব্রুজোড়ার কুঞ্চন বাড়ল, কোমরে দুহাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমারও সব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটু শক্ত ডোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আশ্রয় দিত সে মায়ের জব মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো। যেন ইরাম অপরাধী, মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতেও ভালো কেউ বা বোঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। ধীর গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকার দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার মনে কি হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটা টেকেন ফর গ্রেন্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দূরের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকাই পড়েছেন তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা। বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি আপনি বাচ্চা না। ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন, বুঝি না? মনে হয় আমরা আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনো দিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলছে আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার। তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতাটা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখে রয়ে গেল, হাতে জল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনা শব্দে এর মধ্যেই ইজান নড়েচড়ে উঠেছে, উল্টো ঘুরে। তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির চুলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই, দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলে বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম শুঙ্খ এসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছি কিনা একটু অধিকার তো আছে বল, কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায় সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইলো এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরলো। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক।
দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয় তবে জেনে রাখিস ভাই আমার। একটু থেমে সে যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মুক্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে উঠেছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ বাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া গ্রান ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়ান্সের ওপর। কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফ্লোরা ছুটছে তার মাথার উপর থেকে। তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় জমা ঘামের ফোঁটা চিকচিক দ্যুতি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাতে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুইলাইজার কমাচ্ছে বেড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপস চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশে, সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করলো গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবাডি, লেটস ডান্স দি লাইট অফ উইথ ডিজে আলাদিন। সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মারির দুপাশে থাকা দুটো সোসালো তার নজরে পড়ল। তিনকো সুচারু অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, এস ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটের ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিক টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনও শো শেষ হয়নি। বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। উম্মা, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্দামে কাজে মনোযোগ দিল। যত বিট বিড়াল ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাহেবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাহেবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্য বরাদ্দ। তার অন্যান্য নামটার জন্য অবশ্য সবসময়ের বন্ধুমহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই আর সামনে থেকে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরাগ কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের ওপরে বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরে দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্রসদ্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে সাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়। বিশেষ কাছের এই
কয়েকজনই। সাইবান নিজের আধভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাট করে আফনানের পিছনে তটাস তটাস দুটো চপাট বসিয়ে বাঁকা এসে বলল, এই যে আফনানের পিছনে বেড়ে রেখেছি, খুঁজে দেখবি। তিন তওবা, তিন তওবা, তিন তওবা। আঁতকে উঠল নীরব। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে আফনান আঙুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই ব্যাটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুলিশের শরীরের ভেতর আসলেও একটা বাই আপু। দাঁতের ঠোঁট কামড়ে আফনানের ওপর ঝুঁকে এলো সাইবান। গাড়ির চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনীয় চোখ তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল। সেই লম্বাটে আঙুল বয়ে নামলো ঘাড় অব্দি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পরে না চোখের পলক, টুং কি তোমার রূপের ঝলক, হায় দোহাই লাগে মুখটি তোমার একটু আসলে থাকো, আমি সেন্স হারাবো, ডেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ, কিস করে ফেলবো, এই কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে। সাইবান নিজের মুখটা আফনানের কাছে নিতেই লাল টকটকে হয়ে বারান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝে। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। সে রাগ লাগবে তোর, বের করবো স্যালাইন। ও ভাই আমাকে ছেড়ে দে, আব্বা কেঁদে বাসি, আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আরও ওকে কিছুই বিশ্বাস করাতে পারবো না। আমি গে না, দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজিতে অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগবি কাণ্ড তাদের বন্ধুমহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিন এসব ফাত্রামি করা ছাড়া আর কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ, দাদা দরবেশ বলেছে বালকগণ ফাত্রামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও। জীবনে একটা ঠাট্টা পড়া আছাড় খাও। অট্টহাসির রোল পড়ে গেল চারপাশে। গড়াগড়ি খেলে এক একজন। গম্ভীর অনুরাগ অবধি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিন টায়ার্ড হোস না ব্রো। না ব্রো, কারেন্টে আমার শরীরে সিনিমিনি করে। এইসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর ওপর হাঁটু তুলে বসে সিগারেটে লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়ল বায়ুতে। তারপরই খিলখিল করে হেসে উঠল। বিবাহ, তাও আমি? খ্যাক। ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদি করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি নাকি আবার জীবনটা চেরাগের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করেছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আইনাফ বলল পাশ থেকে। সাইবান সিগারেটে পরপর কয়েকটা শোক টান দিয়ে আফনানের গাদে হাত জড়িয়ে কাছে টেনে বলল, শোন দোস্ত, এইসব বিয়ে শাদি হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপ দাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল এই তোর সাথে আমার আজকে থেকেই ডিভোর্স। আতকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইজ, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি? এখানেই টাল হয়ে থাকবেন। আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় দরজায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি কেলোর
কীর্তি করবেন আপনারা আর আপনাদের আব্বা আম্মার কাছে ধরা খাবো আমি। ওহো ওহো ওহো, অনেক হয়েছে মুরব্বী। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে বলে গাড়ি বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্য হাত নাড়ল সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইয়োর গার্লফ্রেন্ডস, সালাম ইয়োর প্যারেস্ট অ্যান্ড শিট অন টয়লেটস, নট ইন ইয়োর প্যান্টস। বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু। বেশ কিছুটা দূরত্ব এগিয়ে দিয়ে আসতে বাকিরা পিছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কম লাভ রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনু মতন। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো, ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে। আজকের রাতের 3 নাম্বারটা মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবে না, সেই ভেবে সে গাড়িতে বসে পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পিছনে আছে, সেসব পরে বের করা যাবে। আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতে দরজাটা বন্ধ থাকে তার কাছে, তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান। অবহেলায় দাফল ব্যাগটি ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিয়ে নিতে এগোলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনার থেকেই কিচেনের কাছে যেতেই মৃদু শব্দ কানে এলো সাইবানের। শেষ বন্ধ হয়ে গেল তার কারো হাইতে চলার আওয়াজ, সঙ্গে কাছের পিরিচে চামচ ঠেকানোর টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময়ে জেগে থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে, তেমন একটা পরোয়া না করেই কিচেনে ঢুকলো সাইবান। সামনের অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত একটা মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন, ফিনফিনে কসজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখে বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা বাচ্চা বোধ হয়, অপর হাতে কাউন্টারের ওপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে। নিঃশব্দে কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়ে রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারায় হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করলো। একদম নির্বিকারভাবেই সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম, খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তারগা যুবক, বেশভূষার স্পষ্ট একটা টি শার্ট আর ডোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাতুর দিকটাই সেরা। ফ্যাশনটা চেনা ইরামের। রিপোর্ট জিন্স বলে ওটাকে, যদিও সেরা কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শোলভ, ত্বকের রংটাও হলদেতে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে ঢাকা ব্রোতে স্পষ্ট জ্বলজ্বল করছে একটা দাতব রিং, আইব্রো পিয়ার্সিং। আরেকটা অপছন্দের জিনিস, অরণ্যর পরে এই একটা মানুষ যার বাহিক অবয়ব ইরামকে কেমন যেন দম বন্ধকর অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যর সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে। ট্রমার মতন
নিজের অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? সাইবানের দুহাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটাই বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকেই খ্যাপানোর হম্বিতম্বি করতো সে। তাই পরিবার আর সেনা পরিচিত সকলেই তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র ইরাম মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটি বরাবর তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সিবাড়িতে বেড়াতে এসেছেন বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পিছনে তাকালো। যেখানে দাঁড়িয়ে আছে ইরাম, তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট্ট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না। অথচ হঠাৎ করেই সাইবানের দেখতে ইচ্ছা করছে। না বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম, থাকতে পারিনি, তাই চলে যাচ্ছিলাম। তখন খালামণির সাথে দেখা, সেই নিয়ে এসেছে তোমাদের বাসায়। ইরামের অতি সৎ জবাব শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আজ করতে পেরেছিল ঘটনা কিছুটা এমনি হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয় বহু বছর যাবৎ। সাইবান স্কুলে থাকতে ইরাম এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল। আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জোরাজুরিতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে দূর থেকে এক পলক বউ সাজে ইরামকে দেখেই চলে এসেছে, এটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলে গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত লাগছে। সে নিশ্চিত ইরামেরও তেমনটাই লাগছে। থাকতে এসেছেন মানে, আর ওটা আপনার বাচ্চা। তর্জনীয় তুলে ইজানের দিকে ইঙ্গিত করলো সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো। বুকে লেপ্টে থাকা আধ ঘুম ইজানকে আর একটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান, ও ম্যাচ করেছে আপনার সাথে। ইরাম, ইজান, থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আমাদের 3 মাস আগে ডিভোর্স হয়ে গিয়েছে। আরেক দফায় ঝটকা খেলো সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটা কি পণ করে এসেছে তাকে অবাকের ওপর অবাক করবে। নিজের ডিভোর্সের কথাও কেন এত স্বাভাবিকভাবে কেমন করে বলে? এই তাহলে কারণ? মুন্সিবাড়িতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করেই সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে। বুড়ো উঁচু হলো ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কাঁধে আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থাকার পরও মনে হয় তার কাছে কিছুই নেই। নিরেট একাকিত্বের ভয় তাকে ঠুকরে শেষ করে। সাইবান দুহাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা বিস্তেত হলো। সরাসু চোখে ইরাম আর এক নজর আড়ালে থাকা ইজানকে দেখে সে যুক্ত করলো, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগ্যে থাকলে পরে দেখা হবে। দুহাতে স্যালুট ঠুকে ঘিস বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরের কথাও একটা আঘাত করেছে। যেন ছেলেটা কোনো কারণে ইরামের ওপর রেগে আছে, যার সাথে ঠিকমতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবার সময় অবশ্য সে পেল না। ইজান কেঁদে উঠতেই ছেলের দিকে মনোযোগী হতে হলো তাকে। দুপুরবেলা এমনিতে সব শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না। তবে আজ দুপুর 2টার দিকেই তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করলেও পুনরায় ঘুর ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় 12 ঘন্টা যাবৎ পেটে কিছু পড়েনি।
দ্রুতই সে ডাইনিং রুমে চলে এলো, জানে খাবারের আয়োজন হবে আজ, না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই, টেবিল ভর্তি সুস্বাদু খাবারের পদে ভাত খিচুড়ি দুটোই আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, সালাদ আর আচার, আরও কিছু ছোটোখাটো শাকসবজির পদ আছে যেসবের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন বোধ করলো না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতো খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডাক্তার সামিয়া মুন্সি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি আধ ঘন্টা আগে ফিরেছেন। বিকেল নাগাদ আবার চলেও যেতে হবে বিদায়। পরিপাটি শাড়ি বদলাননি, চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কতবার বলেছি গোসলের পর ভালোমতো মাথা মুছতে হয়, নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন সামিয়া। রুম থেকে তোয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তায় না দেওয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে নিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে তো আমার গর্জিয়াস মম এভাবে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতে ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়াটা মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয়। বল তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়। উফ মম, তুমি বোঝো না। তুমি না ডাক্তার, এ দেখো আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়, সেই টেনশনে তোমার রক্ত সঞ্চল বাড়ে। রক্ত সঞ্চল বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়, একদম লাল লাল গ্লো মারে। আপনাকে দেখেছো না, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তোমাকে দেখতে বড় হুড়পড়ি সকিনা বিবির মতন লাগে। আমি ইনডিরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশনে যে কোলেস্টেরল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন? গর্দব। হা হা হা। ছেলের মাথায় চাটি দিতে খিলখিল করে হেসে উঠল সাইবান। আদরে চেয়ারে বসে দৃশ্যটি চোখ মেলে দেখল ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সঙ্গে গড়তে পারবে? সামিয়া নিজের চেয়ার ফিরে এলেন। সকলের খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন ইরাম। কাজটা ভালো করছিস না মামনি? তোর শরীরে তো একটা প্রয়োজন আছে নাকি? উপরন্ত ব্রেক ফিডিং করাস, এটুকু মাত্র খাবারে শরীর নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরও কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সব কিছু। তোর চেহারারই বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগেছিস না খালামণি। আমি ঠিক আছি, খাচ্ছি আস্তে করে জবাব দিল ইরাম। সাইবান নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না। সামিয়া খাবার বেড়ে দেওয়া সুগন্ধ কাকে বললেন সুগন্ধা। আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি, খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস। লিস্ট ধরে কিছু ফর্মুলা মিক্স লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটুও টেনশন নিয়েন না, আমি সব সামলে নিব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেলল ইরাম। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে। ইজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলেই আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম। চোখ পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর করল, ঠিকানা তো একটা হবেই তাই না? আমার আগের মেসটা খুব সম্ভবত এখনও খালি আছে, না থাকলেও সমস্যা নেই। রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজীবন তো সবার জন্য
ব্যবস্থাই করে এসেছিস আর কত। ইরাম হাতের মুঠো শক্ত করে ফেলল, নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারো কথা জানি না, কিন্তু আমি সত্যি কারো ওপর বোঝা হতে ইচ্ছুক না। খালামণি, তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষরাই দায়িত্ব এড়িয়ে গিয়েছে তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই। কিন্তু আমার ঘরের বউয়ের জন্য আছে। ইরাক থু দাঁতের নিচে এলাইচ কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তেই ঝটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখেই রয়ে গেল। বিস্ফারিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? হুঁ, মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলেই জবাব দিলেন সামিয়া। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডায় থাকিস কি অ্যামাজনে? এখনই আমার বাসায় আসবি তুই। ঠিক এই মুহূর্তে ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখব আমি। এসে আমার মমকে বোঝা। মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে বেইনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা। অনুরাগ। সাইবানের রুমটা 2 তলায়, অথচ সেখান থেকে নিচতলা অবধি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বিতে ব্যাপারটা। সামিয়া সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আয়েশ করে পায়েস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়া ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। মা ছেলের মাঝে এ কেমন দৌড়ত? হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে সুগন্ধা অবশ্য একদম স্বাভাবিক। গুনগুন করতে করতে খাবারের টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়ের ঠোঁটে গান আসে কিভাবে? এবারে প্রত্যেকটা মানুষই এক একটা নমুনা। প্লিজ আয়, এখন আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখে শুনুরাগ, তুই যদি আজকে না আসিস তোর ফটো পোস্টারে ছাপিয়ে আমি সারা শহরে দেওয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফটিজারের থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধ হয় সাইবান ছাদের দিকে চলে গিয়েছে। ঠাসঠুস শব্দ আসলেও এবার আর তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। সামিয়া ধীরে সুস্থে পায়ের শেষ করেছেন ততক্ষণে। ঘড়ির দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তখনই নিজেকে আর রাখতে পারল না ইরাম। সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন, তবু বলতে বাধ্য হচ্ছি, তুমি অযৌক্তিক কথা বলছো। এমনটা সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? সাইবানকে বিয়ে করাটা কেন সম্ভব না? সামিয়ার স্বাভাবিক এবং সুরাসু দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করলো। তারপর বলল, জি, প্রথমত তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়। উপরন্ত আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তোর ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রমা হয়ে গিয়েছে বলে? ইরাম এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন না। আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ঈদে, কুরবানি আর কিছু না হোক টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে 2 টাকা ধরিয়ে দিলে মন ভাবে খুশি হতো যেন ওর হাতে আমি চাঁদ তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে এসেছি, এর বেশি কিছু কোনো দিনও ভাবিনি। তবে স্বামী হিসাবে কিভাবে ভাবতে পারি? এখনও ভাইয়ের মতন দেখিস? চট জলদি উত্তর করতে চাইল ইরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারল না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটা তার পুরাতন আলাদিন নয়। ইরামের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোট্টটি মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোসা খোসা শোষালো 2টি দাঁত, কোথায় কোথায় স্মিত হাসত। বয়সের তুলনায় বেশি বোঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে
অনেকখানি অপরিচিত লেগেছে ইরামের, তাই অসত্য জবাব সে নিজের খালামুখে দিতে পারল না। জানি না। ইরাম উত্তর শুনে সামিয়া মুচকি হাসলেন, বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটাও মাথায় রাখ, আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবেচিন্তে করছি। সবার ভালোটাই ভাবছি, খারাপটা না। রইল বাকি সাইবান, ওকে দেখতে হয়তো ঘাটতারা বাদরের মতো লাগে, তবে মনটা অবুঝ নয়। সময় দিয়ে বুঝিয়ে বললে ঠিক বুঝে যাবে। একটু থেমে তিনি আবার যুক্ত করলেন, তবে কাউকেই আমি জোরাজুরি করব না। বিয়ের শাদির ব্যাপার একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নেই, ভালো মতো চিন্তা কর প্লিজ। যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে না। তোর মতন বোঝদার মেয়ে দুইটা হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপরও যদি মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে রাত হবে, আর ঘরটা মাঝে মধ্যে ভূমিকম্পের মতন কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা সাইবানেই, ভয় পাস না। ইজানকে দেখে রাখিস। নিজের কথা শেষ করে সামিয়া গটগট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে অপেক্ষা করছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় হয়ে থাকলো। মা নাকি ছেলে কাকে বেশি আজব বলবে বুঝতে পারল না সে। সারাটা বিকাল ইরাম কাটালো ইজানের সঙ্গে রুম বন্দি হয়ে। সামিয়া যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বির শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে আবার দুটো বাইকও এসে হাজির হয়েছে। খুব অসম্ভবত সাইবানের বন্ধুদের কেউ। তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চাইতেও গুরুতর একটা কাজ বাকি তার, সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে ইরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটি দেখতে শুনতে বেশি সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে, তাদের মাঝে কোনো গাপলা থাকবে না, এমনটা অসম্ভব। তবে ইরামের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো ইজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবল, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই ৩২ বছরের জীবনটায় সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখতো যদি তাতে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই ৩টা মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারদের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই। সরাসরি সম্পত্তি মনে করে সকলে, নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনি সৃষ্টি করেননি। তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনো দিন চলতে পারবেন একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষদের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছু না। যদি ইরাম সবাইকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙুল তুলবে। তবে তার ইজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো না, একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা যা এখন খুব করে দরকার ইরামের। তার নিজের ট্রমা, নিজের জীবনের সকল না পাওয়াদের হিসাবের কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, না হলে ফিরতে রাত হয় তার। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। ইরাম তখন টেবিলে বসেছে। সুগন্ধা তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশ মতো ফল। ইজানকে দুলিয়ে যাচ্ছে সে। মাত্র দুধ খাইয়েছে এই ছেলেটা, তার আবার ঘুমাবে। ঘুমে ডুলু ডুলু করছে চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
আমার কুসুপু সোনাটা ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলে তার ছোট্ট দুখানা হাত দিয়ে আগড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণতার জোয়ারে টইটুম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলায় সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাতাত কালো টি শার্ট আর ডোলা ট্রাউজার। হাফ হাতা হওয়ায় তার শক্ত গড়নের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্ট। টি শার্টের কাপড় বুকের ওপর চেপে বসেছে। বাগ বাগ করা পেশি গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফাও দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হে ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে যখন নিজের অ্যাপ্রোন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলেন, বল ব্রো, রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে চল। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতর আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়েই রইল। সামিয়া পরনের শাড়ির কুচিটা খানিক ঢিলেঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথাই শব্দ করে দরজাটা বন্ধ করে সেটাই ঠেস দিয়ে দাঁড়িয়েছে, বুকে দুবাহু বাস করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখেছে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ব্রুজোড়ায় তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বাম ব্রুতে থাকা পিয়াংশিং হালকা হলুদাভ আলোয় জলজল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইয়োর পিন্ট্রি লিটল হেড? হোয়াই ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যি বিরক্ত বোধ করলো সাইবান। হ্যারান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না। কয়েক মাস আগেই 25তম জন্মদিন পালন করেছি। ও অনেক বড় হয়ে গেছিস। এতটাও বড় হয়নি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি সেফ। আমার বাড়ির বউ হিসাবে কাকে পছন্দ করেছি সেটা জানিয়েছি। এতে তুই এত জম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অবধি তোমার একটাও কথা ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি নাকি? নিজের কপালে আঙুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলেই সে গরম তাওয়ার মতন স্যাঁত করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রেখেছে এই বেশি। বাড়ির বউ, মাই ফুড, একটা 32 বছর ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার বম। সাইবান আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতে সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বউ আছে না কালে ভদ্রে কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া। আর মজার মুহূর্ত নেই। তিনি ব্যস্ততায় আছেন। মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুধু গায়ে বহুয়াতরেই হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো সাইবানের। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। একটা পর মেয়ে, যার এর আগে কোনো হদিস অবধি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে তার জন্য আজ সেই নিজের মায়ের কাছে এইভাবে কথা শুনছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন ইরামকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে 2 ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, 2টা ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে। ওই একটা মেয়ে, পরিবারের বড় মেয়ে কিনা, কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে। সেটা তোর আর নিজের চোখে দেখা সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু কাপড় চোপড় দিতে পারতাম ভাগ্নিদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো,
স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনি কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে দুইবার চিন্তা করলো না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? সাইবার নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের রাগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাশা না। ওকে তোমার চারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কে? এরাম আবুকে ঘরে রাখবে রাখো, ওনার বাচ্চাকে পালবে পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব, কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়াকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি কন্ট্রিবিউশন কবে এত অর্থপতন হলো তোর? ছোটবেলায় এত ইরামপু করতিস, জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলেই সে হাত পেতে নেবে মধ্যবিত্তকে? আর কিছু আল্লাহ দিক বা না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতন অবস্থায় ও তারা হাত মুঠ করে ঠোঁট কামড়ে নড়ে যায়। ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্তি করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্ত বয়স্ক ছেলে আছে, আরেকজন প্রাপ্তবয়স্ক মেয়ে, উপরন্ত ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজের সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। 32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরও বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরে বইয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে ধরাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারপাশ। ভয়ানক একটা শব্দ হলো। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সব সময় আদরের দোলান হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেওয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলে সাক্ষাৎ জ্বরকে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার, না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল মেরি এ সিনিয়র উইম্যান। না পারতে সামিয়া এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে? করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিছু যায় আসে না। আমি নিজেরটা আর ইরামেরটা বুঝে নেব, ঠিক আছে? শুধু এরপর আর কোনো দিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, এটুকু জেনেই রাখিস। সাইবান হঠাৎ করে জমে গেল, ঝট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতন ছেলের তেজিজি দেশটির মাঝে অসহায়ত্ব দেখলেন সামিয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের, ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে সে চিৎকার চেঁচামেচি সে শুনেছে। এরপর যেভাবে সাইবানকে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলার ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। ইজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভর রাতের দিকে খাইয়ে তাকে শুয়েছে ইরাম। ছেলে ঘুমে থাকতেই সে নিজের লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো, উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন 20 টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অবধি বস্তু তাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু ইজানের ঘুমন্ত ছোট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ করতেই বলল, হ্যাঁ আমাকে
শুধু 2টো দিন থাকতে দেবে, কথা দিচ্ছি কোনো সমস্যা করব না। শুধু ইজানকে ডাক্তার দেখাবো আর নতুন মেস দেখে উঠে পড়ব। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ও থ্যাঙ্কস, সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগেই চলে আসব। ওকে, রাখছি। ফোনটা কেটে একটি স্বস্তির নিঃশ্বাস পেল ইরাম। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে কোনো ভালো শিশু বিশেষ গুণের সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে রেখে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতে ইরাম থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে সাইবান। স্বয়ং ফিরল কখন? রাগ শেষ মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড়সড় একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খসখস করে কিছু লিখছে ছেলেটা। অত্যন্ত মনোযোগী দৃষ্টি, হাতছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে শার্ট ছিল, যেটা সরে ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজবেন্ড। প্রফেশনাল হাজবেন্ড, আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা গাচ্চা দাদি নানি 14 গোষ্ঠী পেলে পুষে দেবে? তবে হ্যাঁ রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও মতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আছি আমি। প্রফেশনাল হাজবেন্ড সাইবান আলাদিন। বুকিং করতে না আজই যোগাযোগ করুন এই নাম্বারে। প্রফেশনাল হাজবেন্ড 01। এই প্রথমবারের মতন সদা শান্ত ইরামও আজকেও না উঠে পারল না। এই ছেলের মাথা আসলে নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবান মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা এসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ইরাম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছে দেওয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হয়, তবে ভালোমতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না। এগিয়ে গিয়ে খোপ করে সাইবানের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেওয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। কুন্দ দৃষ্টিতে দেখল সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই অ্যাম সরি। চলে যাচ্ছি, শান্তিতে থেকো তুমি। তবুও জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দীর কণ্ঠস্বরে সাইবানের চেহারায় অদ্ভুত তোরে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দীপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে। ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ করে আমার অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকম কেভিংস উঠেছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজবেন্ডের। গল্প আমার আলাদিন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।